পাহাড় কেটেন না, বলে একটু শুধু কাটবো। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। এবং বিশ্বাস করেন পাহাড় কাটাটা একটা টম এন্ড জেরি খেলার মতন হয়ে গেছে আমাদের জন্য। সকালবেলা অভিযানে পাঠাই, সকালবেলা অভিযানে গিয়ে সব রিপোর্ট কিন্তু একরকম হয় আমাদের। অভিযানে গিয়েছি, ভেকু আটক করেছি, ওই সময় ওইখানে সবাই পালিয়ে গেছে, কাউকে গ্রেফতার করা সম্ভব হয়। নদীগুলোকে বাঁচিয়ে দেওয়া তো একদিনের কাজ না, কিন্তু নদীগুলোকে না বাঁচালে আমরা কি বাঁচবো? নদী বাঁচানো অসম্ভব কোনো কাজ না, সম্ভব। আমরা কাজটা শুরু করে দিয়ে যেতে পারবো, কিন্তু শেষ তো করে যেতে হবে। আপনি দেখেন এই শ্যামপুর বলে একটা জায়গা আছে, সেখানকার সকল ডাইং ফ্যাক্টরি তাদের সকল বর্জ্য বুড়িগঙ্গায় ফেলছে। এটা আমরা আজকে কত বছর যাবৎ শুনে আসতেছি, অনেক বছর যাবৎ শুনে আসতেছি। আমরা কঠিনতম আইনি লড়াই দিয়ে হাজারীবাগ থেকে ট্যানারি সরাতে সক্ষম হলাম সাভারে। কি লাভটা হলো? সেখানে গিয়ে তারা আবার দূষণ করছে। কিন্তু এই দূষণকে নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল না বা সম্ভব না? সম্ভব। তো এটার জন্য পারসিস্টেন্স এবং একদম কমিটমেন্টের জায়গা থেকে আমাদের অ্যাকচুয়ালি নড়ার আসলে কোনো উপায় নেই। পাহাড় পর্বত আসলে আর থাকবে, মানে যেটুকুন আছে ওইগুলোকে এখন জাতীয় কোনো স্থান ঘোষণা করে রক্ষার অধীনে আনতে হবে। যাকেই বলি পাহাড় কেটেন না, বলে একটু শুধু কাটবো। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। এবং বিশ্বাস করেন পাহাড় কাটাটা একটা টম এন্ড জেরি খেলার মতন হয়ে গেছে আমাদের জন্য। সকালবেলা অভিযানে পাঠাই, সকালবেলা অভিযানে গিয়ে সব রিপোর্ট কিন্তু একরকম হয় আমাদের। অভিযানে গিয়েছি, ভেকু আটক করেছি, ওই সময় ওইখানে সবাই পালিয়ে গেছে, কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এখন গ্রেফতার করতে তো আমি যেতে পারবো না। এই যে এত বছরে যে আমরা একটা রাষ্ট্রীয় কাঠামো তৈরি করেছি, এই রাষ্ট্রীয় কাঠামো এইভাবেই তো রিপোর্ট দেয়। হঠাৎ করে যদি আপনি বলেন যে না এই রিপোর্ট মানবো না, কাউকে না কাউকে গ্রেফতার করে আনতে হবে। তো আমি গিয়ে চট্টগ্রামে বললাম যে এবার থেকে আর শ্রমিককে গ্রেফতার করে আনবেন না, মালিকের নামে মামলা দিবেন, মালিককে গ্রেফতার করবেন। সেখানে দেখলাম চট্টগ্রাম শহরে পাহাড় কাটা কিছুটা কমেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো মালিককে কিন্তু গ্রেফতার হতে দেখলাম না। এখন সব কাজ তো আমার পক্ষে সম্ভব না, আমাদের হচ্ছে নীতি নির্ধারণী, কথা বলা, নির্দেশনা দেয়া, কিন্তু এই কাজগুলো বাস্তবায়িত হচ্ছে। অন্তত কয়েকটা দৃষ্টান্ত আপনাদের জন্য সৃষ্টি করে রেখে যেতে চাইব। দেখেন ইটভাটা নিয়ে আমরা সবসময় কথা বলি। গত নভেম্বর থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত মানে মানুষের যে কষ্ট এবং আর্তনাদ, সেটা হচ্ছে তার কারণ। আমি এটার সাথে সম্পূর্ণ একমত। এক রাজুকের পক্ষে বা উন্নয়ন কর্তৃপক্ষগুলোর পক্ষে সমস্ত এলাকাকে, আপনি যদি শুধু রাজুকই দেখেন, আপনি দেখেন তার জিওগ্রাফিক কভারেজ কতটুকু, এইরকম ভৌগোলিক কভারেজ ম্যানেজ করার মতো রাজুকের সামর্থ্য আছে? তা তো নেই। কাজে প্রত্যেকটা সংস্থাকে তো ক্ষমতায়িত করতে হবে, এবং ক্ষমতায়িত করার পর্যায়ে যে আপনাদের মতন পেশাজীবীদেরকে অবশ্যই সেখানে একটা স্থান দিতে হবে, যাতে করে নারায়ণগঞ্জের ফাইল, সাভারের ফাইল, কেরানীগঞ্জের ফাইল আর রাজ্যকে কেন আসতে হবে? আমরা প্রত্যেকটা সংস্থাকে কেন ক্ষমতায়িত এবং কেপেবল করব না? সেখানে ওভারসাইটের একটা পাওয়ার হয়তো রাজ্যকে দেয়া যায়, কিন্তু সেন্ট্রালি যদি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয় ঢালনাই তলোয়ার নাই নিধিরাম সর্দারের মতো, তাহলে তো পারা যাবে না। রাজুককে আপনি যখন বলেন তারা অনেক, এটা রাজুক তো আমাদের সকলেরই, মানে আপনি রাজুকে চাকরি করেন না করেন, রাজুক তো আপনাকে ওন করতে হবে। এটা একটা পাবলিক ইনস্টিটিউশন। সেখানে দেখেন আপনারা বলবেন যে আমার তো ইন্সপেক্টরের সংখ্যা খুব কম। আমিও ফেস করি, আমার ম্যাজিস্ট্রেটের সংখ্যা হচ্ছে 6 জন। দেশে শুধুমাত্র অবৈধ ইটভাটার সংখ্যাই হচ্ছে 6,500। তো 6 ম্যাজিস্ট্রেটকে আমি ঢাকা সহ বাংলাদেশের কোন কোন কান্ট্রিতে পাঠাবো? তারপরেও 18 কোটি মানুষের দেশে জনসংখ্যা শুড নট বি অ্যান ইস্যু। যে এত প্ল্যানাররা বেরোচ্ছে, লেখাপড়া করে বেরোচ্ছে, স্থানীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণের মাধ্যমে তাদেরকে কিন্তু ঠিক জায়গায় বসিয়ে আমরা প্ল্যানিং এর প্রসেসটা ঠিক করতে পারি। আমরা একটা খুব সুন্দর ধরেন স্পেশাল প্ল্যানিং করলাম, প্রতি ইঞ্চি জমিকে প্ল্যানিং এর আন্ডারে আনলাম, কিন্তু মুশকিল হচ্ছে এটা দেখবার জন্য তো স্থানীয় পর্যায়ে লোক লাগবে। আপনি এখন যেখানেই যান, ঢাকা শহর থেকে যেই ডিরেকশনেই যান হাইওয়েতে, চতুর্পাশেই দেখবেন ধানের জমির মধ্যে একটা করে সাইনবোর্ড আছে, সবগুলো জমি কোনো না কোনো কোম্পানি কিনে নিয়ে ফেলছে। তো এটা তো দেখতে, এটা লোকাল লেভেলে দেখতে পারতে হবে, এই উপর থেকে তো দেখতে পারা এটা সম্ভব না। আই ফুললি এন্ডোর্স যে আমাদেরকে আসলে বিকেন্দ্রীকরণের জায়গায় পৌঁছাতে হবে। পরিবেশ অধিদপ্তরে
আমি কাজ করতে গিয়ে দেখেছি, আমি তো অনেক বছর যাবতই পরিবেশ অধিদপ্তরের সাথে কাজ করি, ওখানে আসলে পরিবেশ বিষয়টা জানে, বা ওখানে জীববৈচিত্র্য নিয়ে কাজ করতে হয়, মাটির গুণ নিয়ে কাজ করতে হয়, মাইনিং নিয়ে কাজ করতে হয়, ওয়াটার কোয়ালিটি নিয়ে কাজ করতে হয়। তো এসব বিষয়ে যারা পড়াশোনা করেছে তাদেরই আসলে পরিবেশ অধিদপ্তরে কাজ পাওয়া উচিত। একজন ইসলামের ইতিহাস পড়েছে, পৌরবিজ্ঞান পড়েছে, আমার মতো আইন পড়েছে, আমি আইন পড়েছি, আমি পরিবেশ অধিদপ্তরের ল ডিপার্টমেন্টে কাজ পাবো। কিন্তু টোটালি আনরিলেটেড একটা সাবজেক্ট যদি ওখানে পোস্টিং দিয়ে দেওয়া হয়, তাহলে তো সে এক হচ্ছে বুঝতে পারবে না, দুই হচ্ছে 3 বছর পর পর তার ট্রান্সফার হবে। 3 বছরের মধ্যে যদি কোনো কারণে আবার যিনি ডিজি থাকেন বা যিনি মন্ত্রী থাকেন বা উপদেষ্টা থাকেন তাকে অসন্তুষ্ট করে ফেলে, সঠিক কাজেই হয়তো সিদ্ধান্ত দিয়েছে, 3 বছরও তো থাকতে পারবে না। কাজে আমি মনে করি যে বিশেষায়িত জ্ঞান দরকার, এমন প্রতিটা বিষয়েই ক্যাডার হওয়া উচিত। আমি কিন্তু অলরেডি সরকারকে লিখেছি যে আমার পরিবেশ অধিদপ্তরকে একটা আলাদা ক্যাডারে নিয়ে আসা উচিত। সরকারের একটা নিয়ম, একটা সিদ্ধান্ত আছে, তারা নতুন করে ক্যাডার করবে না, এটা হচ্ছে পূর্ববর্তী সরকারের সিদ্ধান্ত। আর আমাদের তো সীমিত সময়, এর মধ্যে প্রায়োরিটি সেট করে আমাদেরকে আগাতে হচ্ছে। এখন আমি আমার ক্ষেত্রে লিখেছি, আমিও মনে করি যে আপনাদেরও আসলে এটা বলতে হবে যে প্ল্যানিং এর কাজ প্ল্যানাররাই বুঝবে, এটা সকলকে দিয়ে সম্ভব না। এখন দেখেন, প্ল্যানার আপনি নিয়োগ দিলেন, কিন্তু প্ল্যানার নিয়োগ দেওয়ার পরে যদি আপনি প্ল্যানারের কথাটা না শুনেন, এখন তো রাজুকে প্ল্যানার আছে, তারা কি মূল্যায়িত হচ্ছে? তাদের কি সেই পরিমাণ ক্ষমতায়ন করা হয়েছে আইনের মাধ্যমে? যেই পরিমাণ ক্ষমতায়িত হলে রাজুক যখন একটা আবাসন প্রকল্পের প্ল্যান আনে, সে তখন বলতে পারবে যে এটা রং, এটা সুইসাইডাল, এখানে এই জিনিস বদলানো দরকার, বা এটা ভালো। আমি সেরকম প্রক্রিয়া আসলে রাজুকে এখনো দেখি নাই। তো আই উড সে যে আমি আপনাদের দাবিগুলোর সাথে দ্বিমত করার তো কোনো কারণ নাই। আর এখন একটা বিশেষ মুহূর্ত, আপনারা যদি এখনই সঠিকভাবে একটা অ্যাডভোকেসি প্ল্যান করে ফেলেন এবং সঠিক জায়গা মতন বার্তাটা পৌঁছাতে পারে, অন্তত কাজটা শুরু হোক। কারণ সবচাইতে অবসবাসযোগ্য নগরীকে বাসযোগ্য করা একদিনের কাজ না।